Citizens' views. where citizens are journalists. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা প্রতি সপ্তাহের প্রোগ্রাম সিটিজেন ভিউজ নাগরিক সংলাপ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। শুরুতেই আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং এই 2024 সালের আগস্ট বিপ্লবকে স্মরণ করে আগস্ট বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছিলেন, শহীদ হয়েছিলেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে আজকের অনুষ্ঠান শুরু করছি। শুরুতেই পরিচয় করে দিচ্ছি আমাদের এই অনুষ্ঠানের দীর্ঘদিনের সহযাত্রী জনাব মাহবুব হোসেন ভাইকে। উনি সিনিয়র সাংবাদিক এবং মানবাধিকার কর্মী, প্যারিস থেকে আমাদের সঙ্গে কথা বলেন সবসময়। মাহবুব ভাই, আপনাকে অভিনন্দন এবং জুলাই বিপ্লবের শুভেচ্ছা। দুর্বরাজা ভাই, আপনাকেও জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং পাশাপাশি অনুষ্ঠান যারা দেখছেন দেশ বিদেশে সবার প্রতি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি আমার শুরুতেই স্মরণ করছি 2024 জুলাই আগস্ট বিপ্লবে যারা আত্মদান করেছেন সেসব শহীদদের প্রতি, এবং যারা বেঁচে আছেন অসুস্থ অবস্থায় তাদের জন্য সহমর্মিতা জানিয়ে আমি আমার সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি। রাজা ভাই, ধন্যবাদ মাহবুব ভাই। আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি ফিরে দেখা 2024, এবং আসলে জনগণের আকাঙ্ক্ষা কি ছিল, কেন আবাল বৃদ্ধ বনিতা, মহিলা পুরুষ শিশু, ছাত্র জনতা, কৃষক শ্রমিক সবাই একযোগে মাঠে নেমেছিল 15 বছরের এবং 17 বছরের দুঃশাসনের বিরুদ্ধে, এবং সেই দুঃশাসনের বিরুদ্ধে নেমে পতিত স্বৈরাচারকে ওই দিন পালিয়ে যেতে বাধ্য করেছিল। সো আমরা সেই সময়টার প্রতি দৃষ্টি আকর্ষণ করব। মাহবুব ভাই, এই বিষয়ে আজকের আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে 2024-এর এই অভ্যুত্থানের প্রেক্ষাপটটা আসলে কি বলে আপনি মনে করেন? কেন এই গণবিস্ফোরণ হয়েছিল 2024 সালে? দুর্বরাজা ভাই, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি একটা চমৎকার অ্যাপোস্ট্রিটের জন্য। যে আজকে আসলে জুলাই চলছে, গত বছর এই জুলাই সারা বাংলাদেশে বিভিন্ন শ্রেণীর মানুষ, আপামর জনতা বাংলাদেশের রাজপথে, অলিতে গলিতে এবং পাড়ায় মহল্লায় সর্বখানে তারা এক ধরনের প্রতিবাদের বউ রচনা করেছিল, এবং সর্বশেষ 5ই আগস্ট তার জবনিকা হয়েছিল, এবং আমরা ফেসিবাদের পতনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছিলাম। প্রশ্ন হচ্ছে যে কেন, কি কারণে এটা শুরু হলো। রাজা ভাই, এই যে আজকের যে আলোচনার যে মূল বিষয় হচ্ছে 24-এর এই বিপ্লব বা উত্তাল দিনগুলো, অথবা এই প্রতিবাদ প্রতিরোধ কেন হয়েছিল, সেটা আমরা ফিরে যেতে চাই 2008 সালের বাংলাদেশের দিকে। আপনার নিশ্চয়ই মনে আছে 2008 সালে জেনারেল মঈনের নেতৃত্বে এবং জেনারেল মঈন ফখরুর আমলে একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে আপনার অত্যন্ত ষড়যন্ত্রমূলক ভাবে ভারতীয় হেজেমনিকে এদেশে এস্টাবলিশ করার জন্য একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে, এবং এই রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার পর থেকেই মূলত বাংলাদেশের সর্বশ্রেণীর, অর্থাৎ প্রত্যেকটি পলিটিক্যাল পার্টির নেতা কর্মীদেরকে নানাভাবে হয়রানি শুরু করে, জেল জুলুম নিপীড়ন অত্যাচার তা শুরু করে দেয়। এবং দীর্ঘ 15 বছর মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ, এক ধরনের ঘৃণা, এক ধরনের দ্বিধা তাদের কাজ করছিল। রাজনৈতিক দলগুলো তারা তাদের কর্মসূচি পালন করছিল, এবং একটা পর্যায়ে আওয়ামী সরকার রাজনৈতিক দলের সমস্ত কর্মসূচিগুলোকে তারা গলা টিপে ধরে এবং রাজনৈতিক অধিকার তারা ছিনিয়ে নেয়। কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ ছিল। এরই মধ্যে আপনি দেখেছেন যে আপনার ছাত্রদের একটা দাবি সেখানে উঠে এসেছিল, অর্থাৎ কোঠা বিরোধী আন্দোলনের এক ধরনের যাত্রা শুরু হয়, এবং সেই কোঠা বিরোধী আন্দোলনে ছাত্ররা একটা সময় তারা তাদের বিপ্লব, তাদের দাবিকে
তারা আদায় করে নিয়েছিল, অর্থাৎ সরকারের পক্ষ থেকে ক্ষোভও তারা শেখ হাসিনা এটাকে মেনে নিয়েছিল, এবং তার কিছুদিন পরে আবার আদালতের মাধ্যমে সেই আহ, কোটাকে ফিরিয়ে আনার জন্য একটা ষড়যন্ত্র হলো, যে কারণে ছাত্ররা আবার রাস্তায় নেমে আসে। একদিকে ছাত্রদের আন্দোলন, অন্যদিকে বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত রাজনৈতিক দল, বাংলাদেশ সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ হয়েছিল তার সমন্বয় ঘটে, এবং এই সমন্বয়ের একটা ধারায় গিয়ে সেখানে আপনার এক দফার আন্দোলন শুরু হয়, অর্থাৎ সরকার পতনের আন্দোলন। একদিকে সরকার পতনের আন্দোলন শুরু হয়, অন্যদিকে আওয়ামী সরকার, ফেসিবাদী সরকার সাধারণ মানুষের উপর শুরু করে স্টিম রোলার, হত্যা, নিপীড়ন, নির্যাতন, এবং আপনার নিশ্চয় মনে আছে যে শুরু থেকেই গুম, খুন এগুলো তো হয়েছিল। যারাই কথা বলেছে তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে এক ধরনের নিপীড়নে করা হয়েছে, তাদেরকে আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছে। আবার পাশাপাশি যে সমস্ত রাজনৈতিক দলগুলো কথা বলেছে সেই রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডকে তারা নিষিদ্ধ করেছে। পত্রিকাগুলো কথা বলেছে, সেই পত্রিকাগুলোর ডিক্লারেশন বাতিল করা হয়েছে। এইভাবে তারা যখন করছিল, ঠিক তখনই শুরু হয় জুলাইয়ের এক বিপ্লবী আন্দোলন। সে আন্দোলনের ধারাবাহিকতায় জীবন দান করেছিল অনেকে, বলা হয় প্রায় 2000-এর মতো, কিন্তু আপনার এই পরিসংখ্যানটা এখনো ক্লিয়ার না। তারপর বলবো যে ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণীর মানুষ জীবন দান করেছিল। 5ই আগস্ট কিন্তু রাজা ভাই এটা মানে সব শক্তি একটা আপনার সমন্বয়ের মাধ্যমে পরিবর্তন হয়েছে, কিন্তু এর যাত্রা শুরু হয়েছিল আমি বলেছি যে 2008 সালে। 5ই আগস্টের এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা একদলীয় দুঃশাসক ফেসিবাদের পতন শুধু ঘটাই নাই, আমরা এদেশে ভারতীয় অর্থাৎ ইন্ডিয়ান হেজিমনিকে আমরা চিরতরে বিদায় করেছি রাজা ভাই, এবং নতুন বাংলাদেশের আমরা যাত্রা শুরু করেছি। ধন্যবাদ মাহবুব ভাই। আপনি কি মনে করেন যে যখন ছাত্ররা এক দফা আন্দোলন ঘোষণা করলো যে হাসিনা সরকারের পতন, সো এই এই হাসিনা সরকারের পতনের এই যে এক দফা দাবি ছাত্রদের পক্ষ থেকে আসার কতটুকু যৌক্তিক ছিল বলে আপনি মনে করেন? আপনার এখানে শুধু ছাত্রদের তো আসলে ভূমিকা মানে আছেই, কিন্তু যেহেতু প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা লক্ষ্য ছিল যে ফেসিবাদের পতন, সুতরাং রাজনৈতিক দল তারা কৌশলের মানে আশ্রয় গ্রহণ করে, এবং ছাত্রদের সাথে এক ধরনের এলাই তারা সৃষ্টি করে। এবং এই এটা শুধু ছাত্রদের কিন্তু ঘোষণা নয়। কিন্তু আমরা কিন্তু জুলাইয়ের ওই দিনগুলোতে যদি আমরা দেখি, ছাত্রদের সঙ্গে কিন্তু রাজনৈতিক দলের এখনো পর্যন্ত ওই ধরনের কোনো আলোচনা কিংবা ওই ধরনের কোনো বোঝাপড়ার কিন্তু কোনো ডকুমেন্টস কিন্তু আমরা এখনো পাই নাই। আপনি মনে হয় বোঝাপড়া পয়েন্টটা, আপনার পয়েন্ট, আমার পয়েন্টটা মানে বুঝতে পারছেন না? আমি বুঝতে পারছি, কিন্তু বোঝাপড়ার বিষয়টা এমন ছিল না, যেহেতু আপনার তখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার মানে যে কোনো আন্দোলনকে একটা রাজনৈতিক দলের ট্যাগ দিয়ে তাকে নিপীড়ন করছিল, যে কারণে কৌশলগত কারণে রাজনৈতিক দলেরা মানে কি বলে আভ্যন্তরীণ ভাবে তারা যোগাযোগের মেনটেন করেছে। এটা আমরাও জানি, আপনিও জানেন, এবং আমরা যারা বাইরে থাকছি, আমরা যারা বাইরে ছিলাম, আমরা যারা ভূমিকা রেখেছি, আমরা জানি বিষয়গুলো। যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন যে এই আন্দোলনের সাথে তখন রাজনৈতিক দলের কোনো সম্পর্ক ছিল না, এটা ছিল একটা কৌশলগত বক্তব্য। কিন্তু ছাত্ররা শুধু একা যে তারা রাজপথে নেমে এসে একটা পরিবর্তন করে ফেলেছে, নট লাইক দ্যাট। এর পিছনে প্রত্যেকটা রাজনৈতিক দলের সরাসরি অংশগ্রহণ ছিল। ছাত্রদেরকে নানাভাবে সহায়তা করা, তাদের খাদ্য যোগান দেওয়া, তাদেরকে রসদ দেওয়া, তাদেরকে সেভে রাখা, তাদের পিছনে ভূমিকা রাখা, তাদেরকে নানাভাবে সহায়তা করা। না, কিন্তু আমরা ময়দানে যেটা দেখছি, আমরা ময়দানে দেখছি কিন্তু গৃহবধূ, তরুণ তরুণী, মানে ছোট ছোট স্কুলের মানে ছাত্ররা এবং এবং বিভিন্ন পেশার মানুষ, রিক্সা চালক থেকে শুরু করে সেই একটা তরকারি বিক্রেতা পর্যন্ত সবাই কিন্তু এই আন্দোলনের সঙ্গে শরিক হয়েছিল। সেখানে কিন্তু রাজনৈতিক দলের কিন্তু কোনো ভূমিকা ছিল বলে আমি মনে করি না। কারণ আপনি ওই সময়কার প্রেক্ষাপট এবং প্রতিদিনকার ভিডিওগুলো যদি আপনি এখনো পর্যন্ত দেখেন, ঘরের একজন গৃহিণী, উনি দেখা হলো ওনার কিছুই নাই, তারপরে উনি ঠান্ডা পানি, লেবুর শরবত উনি পান করাচ্ছে যারা আন্দোলনকারী এবং বিপ্লবীদেরকে। আপনি দেখেছেন একটা দোকানদার ভাই তার
হচ্ছে দোকানের সব বিস্কুট, পানি এগুলো সব বের করে দিচ্ছে। হ্যাঁ, এই যে গণমানুষের অংশগ্রহণ, এই গণমানুষের অংশগ্রহণে রাজনীতির কিংবা রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা ছিল বলে আমি আমার দৃষ্টিতে মনে হয় না। সেক্ষেত্রে আপনার যুক্তিতে আসলে এখানে রাজনৈতিক দলের সম্পৃক্ততা রাজা ভাই, বাংলাদেশের, নাকি এখানে অন্য কোনো কারণ ছিল? না বাংলাদেশের ঠিক আছে, আপনি আপনি একটা আক্ষরিক অর্থে বলেছেন। দেখেন, যেই যে মানুষগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্ররা ভূমিকা রেখেছে, বাংলাদেশে তো কালচারটা এমন যে প্রত্যেকটা ছাত্ররাই কিন্তু রাজনীতিতে সম্পৃক্ত হয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। সবাই কিন্তু রাজনৈতিক মানে সচেতন মানুষ। বাংলাদেশে রাজনীতি করে না কত পার্সেন্ট মানুষ? খুবই কম। রাজনীতি করে না, খুবই কম। সবাই কোনো না কোনো ভাবে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা আছে। আমি বলি যে এটা একটা সার্বজনীন সকল মানুষের একটা সমন্বিত অংশগ্রহণের মধ্য দিয়ে এটা হয়েছে। এখন যেহেতু এখানে এখানে স্কুলের এবং ইউনিভার্সিটির শিক্ষকরা পর্যন্ত আপনি দেখছেন কিভাবে ছাত্রদেরকে আগলে রাখছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষকের যারা, রাজনৈতিক দল করে না। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নীল দল, সাদা দল, লাল দল আছে না? শিক্ষকদের তারা হ্যাঁ কারা? তা আছে, কিন্তু পলিটিক্যাল পার্টির সাথে আপনার তারা প্রাইভেট involved। ইউনিভার্সিটি গুলো থেকে ছাত্ররা যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল না, তারাও কিন্তু মানে দলে দলে সেখানে নামছে। সো ব্যাপার হচ্ছে, যে প্রশ্নটা আসতে চাই মূলত এই আলোচনায়, সেটা হলো ছাত্র জনতার এই গণবিপ্লব কি আপনি মনে করেন যে রাজনৈতিক দলগুলা এটাকে ছিনতাই করে ফেলেছে? কিংবা দেখেন, এখানে এখানে আপনি কিন্তু একটা, গণমানুষের ভূমিকার কথা কিন্তু আজকে রাজনৈতিক দলগুলো কিন্তু মুখে বললেও তাদের কিন্তু সেই গণমানুষের জন্য যে করণীয় কিংবা গণমানুষের কাছে সম্পৃক্ত হওয়ার পিছনে যে কারণগুলো ছিল, যে যৌক্তিক দাবিগুলো ছিল, সেইগুলো নিয়ে কিন্তু একদম কথা বলা বন্ধ হয়ে না গেছে। আমি আপনার সাথে একমত। এই ক্ষেত্রে আমার একটা ভিন্ন একটা কথা আছে যে, যে পরিবর্তন হলো রক্তস্নাত বাংলাদেশের মধ্য দিয়ে, সেই পরিবর্তনটাকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ধারণ করতে পারে নাই। ধারণ করতে পারে নাই বলেই তারা এখন মানে ছাত্র জনতার এই যে ত্যাগকে তারা একটা মানে মুখোমুখি অবস্থান তারা দাঁড়া করে দিয়েছে। এবং তারা ধরেন 5ই আগস্টের পরে যার যার মতো, মানে 5ই আগস্ট পর্যন্ত কিন্তু সবাই এক ছিলেন। সকলের কিন্তু একটা টার্গেট ছিল যে ফেসিবাদের পতনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ। কিন্তু যখনই হয়ে গেল, তখন তারা যার যার ঘরে ফিরে গেল এবং তারা নিজের মানে যার যার পলিটিক্যাল মানে আদর্শকে তারা প্রচার করা শুরু করলো। এবং নিজেদের জাহির করা যে মানে এক মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ড, অমুক মাস্টার মানুষ, মাস্টার মাইন্ড, এটা প্রয়োজন নাই। কারণ বাংলাদেশের সমস্ত মানুষ এখানে ছিল। মাস্টার মাইন্ড কারা? বাংলাদেশের আপামর জনগণ, সর্বশ্রেণীর মানুষ, কৃষক, শ্রমিক, চাকরিজীবী, বিশ্ববিদ্যালয় শিক্ষক, সবাই, বৃদ্ধ, তারপরে আমাদের ঘরের মায়েরা, বোনেরা, সবাই কিন্তু মাস্টার মাইন্ড। দেখেন না যে আমার আমার একটা ভাতিজা, ও এবার ইউনিভার্সিটি পাশ করেছে, তখন তার বয়স কত? আজ 3 বছর আগে। মানে সেও কিন্তু দেখা গেছে রাস্তায় নেমে, সে কোনো রাজনীতি করে না, কিন্তু মার কাছে বলে গেছে, মা আমার ভাইটা মারা গেছে, আমি রাস্তায় বেরোবো না। তো এরকম কিন্তু সবাই কিন্তু রাস্তায় বেরিয়ে আসছে আমি কিন্তু। আমি আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমাদের মধ্যে আর কি। দেখেন, আমরা এই যে চ্যানেলটা আপনার আমাদের এই সিটিজেন ভিউজ, এই চ্যানেলটা কিন্তু ওই সময় ওই উত্তাল আন্দোলনের মধ্যেই কিন্তু আমরা শুরু করি। নিশ্চয়ই। আপনার নিশ্চয়ই মনে আছে। সিরাজ আমরা ভাই। হ্যাঁ, ওই উত্তাল আন্দোলনের মধ্যেই কিন্তু আমরা শুরু করি, কারণ আমরা তো আসলে কোনো দলের কিংবা কোনো ইয়ের পক্ষে কিংবা কথা বলি না, আমরা কিন্তু ছাত্র জনতার পক্ষেই কথা বলছি, তাই না? আমরা দাবির পক্ষে। একটা কোশ্চেন করি আপনাকে, সেটা হলো এই আন্দোলন এবং বিপ্লবের মাধ্যমে কি অর্জন করতে পারছি আমরা? রাজা ভাই, একদম বেসিক কি অর্জন করতে পারছি? আমরা এই বিপ্লবের মাধ্যমে কথা বলার যে একটা অধিকার, একটা ন্যায্যতার অধিকার আমরা ফিরে পেয়েছি। এক। সেকেন্ড হচ্ছে যে আমাদেরকে বহিঃশক্তি, অর্থাৎ ভারতীয় যে এক ধরনের হেজিমনি এখানে স্টাবলিশ ছিল, আমরা তার বিদায় করে দিয়েছি। আমরা কি এবং বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারছি তাদেরকে? হ্যাঁ, শুধু বিদ্যাগুলি না, তাদের টোটাল মানে শক্তিটাকে আমরা মূলোৎপাটন করে ফেলেছি, আমরা আমরা উপড়ে ফেলেছি আমরা। এবং তিন হচ্ছে আমরা যে কি আসলে উপড়ে ফেলতে পারছি? আমি পরে আমরা আসছি। উপরে উপরে ফেলেছি, কিন্তু আমরা ফেলেছি, কিন্তু আমরা দেখলাম ওই যে রাজনৈতিক দলগুলো তারা আবার সেটাকে ফিরিয়ে আনার অপচেষ্টা চালাচ্ছে নিজেদের স্বার্থে। তাহলে যে সুতরাং এখানে কি জনগণের সঙ্গে কনফ্লিক্ট হচ্ছে না? জনগণ চাচ্ছে ভারতীয় হেজিমনি থেকে বের হয়ে আসতে, জি জি, জনতা চাচ্ছে, ছাত্র জনতা চাচ্ছে ভারতীয় হেজিমনি থেকে বের হয়ে, অর্থাৎ আহ, আমরা ভারতের আধিপত্যবাদী বাদ থেকে আমরা মুক্ত হতে চাই।
দেশের 90% ছাত্র জনতা না, শুধু 90% মানুষ ভারতের নগ্ন হস্তক্ষেপ বাংলাদেশের প্রতি এর থেকে বেড়ে আসতে চায় এবং রাজনৈতিক দলগুলো সেখানে সম্পৃক্ত হতে চায়। এই যে দ্বিচারিতা, হ্যাঁ, এরা কি জনগণের পালসগুলো বুঝতে অক্ষম হচ্ছে? আপনি থার্ড পয়েন্টটা বলে তারপরে এই প্রশ্নের উত্তরটা দিবেন না প্লিজ। মানে এখানে হচ্ছে যে তারা তারা বুঝতে অক্ষম হচ্ছে, ব্যাপারটা সেটা না। ব্যাপার হচ্ছে যে স্বার্থ, অর্থাৎ আহ, নিজের স্বার্থকে চরিত্র করার জন্য, ধান্দাবাজি করার জন্য, বেসিক্যালি হালুয়া রুটি খাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য, মানে মনে করে যে ভারতের সাথে ক্ষমতায় বসিয়ে দেবে। তো এই জন্য মূলত এখন তারা ধরেন নানাভাবে ইনিয়ে বিনিয়ে তারা এই কাজগুলো করছে। দেখেন রাজা ভাই, এখনো আমাদের সেনাবাহিনীতে, আমাদের ক্যান্টনমেন্টগুলোতে, সেদিনও কিছু জায়গায় একটা নিউজ হয়েছে, আপনি দেখেছেন যে এখনো ভারতীয় মানে অফিসাররা আমাদের আমাদের অফিসারদের ট্রেনিং দেয়। মানে আমরা, আমাদের সেনাবাহিনী গড়ে উঠেছে কিন্তু ভারতীয় আক্রমণ ঠেকানোর জন্য, তাই তো? আর সেই সেনা, সেই রাষ্ট্রের, যে রাষ্ট্র আমার শত্রু রাষ্ট্র, তার অফিসার এসে আমাদের ট্রেনিং দিচ্ছে। কোথায়, কবে এটা? 5ই আগস্ট বিপ্লবের পরেও। তার মানে কি, আমরা এই বিষয়গুলোকে আমরা দেখছি না, আমাদের রাজনৈতিক দলগুলো দেখছে না, কারণ তারা তাদের স্বার্থ নিয়ে ব্যস্ত আছে। এদিকে কি হয়ে যাচ্ছে এগুলি কোনো খেয়াল নেই। সেজন্য বলবো যে মানে জনগণ, বাংলাদেশের জনগণ কিন্তু জেগে গেছে। এখানে ইচ্ছা করলেই সবাই সবকিছু করতে পারবে না, এর প্রতিবাদ হবেই, এটা প্রতিরোধ গড়ে তুলবেই, যেভাবেই হোক তারা এটা সুযোগ দিবে না যাবে। আর কি অর্জন করতে পারছি, আপনি তৃতীয় পয়েন্ট বলতে যাচ্ছিলেন? থার্ড হচ্ছে যে আপনার একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা রাস্তা তৈরি হয়েছে, একটা রাস্তা, যে রাস্তার মধ্যে আমরা দাঁড়িয়ে গেছি। আমাদের লক্ষ্য হচ্ছে একটা সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এই রাস্তাটা কিন্তু আগে ছিল না, একটা সুন্দর রাস্তার মধ্যে আমরা দাঁড়িয়ে গেছি। সুতরাং আমরা যে রাস্তা যদি পেয়ে গেছি, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। এটা হচ্ছে আমাদের থার্ড, আমাদের অর্জন। ধন্যবাদ মাহবুব ভাই। আমরা যতটুকু অর্জন করতে পেরেছি, আপনার একটু দৃষ্টিটা অন্যদিকে নিয়ে যেতে চাই। সেটা হলো, এই গত এক বছরে আমাদের এই অর্জন করার পরে আমরা আসলে যেটা পাওয়ার কথা ছিল, তার থেকে আমরা ব্যর্থতার কোন দিকগুলোকে চিহ্নিত করতে পারি, যে আমরা যেগুলো পেতে পারতাম কিংবা সহজে হতে পারতো কিন্তু হয় নাই, এই ধরনের যে ব্যর্থতা, এই ব্যর্থতার কোন দিকগুলো আছে বলে আপনি মনে করেন? প্রথমত ব্যর্থতা আছে ভাই, আমি বলবো যে রাজনৈতিক দলগুলির মধ্যে একটা হীনমন্যতা, কেউ কাউকে সম্মান করছে না, পারস্পরিক শ্রদ্ধাবোধ নেই, যে যার মতো কথা বলছেন। কিন্তু আমরা যে পরিবর্তন করেছিলাম, পরিবর্তন করেছে মূলত মানে রাষ্ট্র সংস্কার, অর্থাৎ একটা নতুন বন্দোবস্ত এখানে যেন চালু হয় সেজন্য। আপনি দেখবেন যে আহ, ওই যে ডক্টর আলী রাজের নেতৃত্বে যেটা কমিটি হয়েছে, যেখানে আলোচনা করি আমরা, সব দলগুলি যাই আমরা, সেখানে কিন্তু আপনার আলী রাজাকে বলছে যে এখনো অর্ধেক সংস্কারের কোনো সিদ্ধান্ত হয় নাই, মানে আলোচনা হয় নাই। তার মানে সংস্কার যদি না হয়, অর্থাৎ মানে মেরামত যদি না হয়, আর যদি মেরামতের যদি এখানে যদি ব্যত্যয় ঘটে, তাহলে আমরা যে অর্জন করেছি সেটা তো আসলে সবাই আমাদের আমাদের ব্যর্থ হবে। সুতরাং আমি মনে করি যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে এবং একে অপরকে সম্মান করতে হবে। এবং 24-এর যে বিপ্লব, অর্থাৎ রক্ত যে আমরা দিয়েছি, আমাদের ছেলেরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, ভাইয়েরা, যারা জীবন দান করেছে, যারা হারিয়েছে, আমরা যারা বাংলাদেশ থেকে আজকে বহির্বিশ্বে এসে অবস্থান করছি, এই এই রাষ্ট্রের জন্যই তো। সুতরাং সেই জন্য বলবো যে ওইটাকে বেস করে সংস্কার, এবং সংস্কারের মধ্য দিয়ে একটি অর্থবহ বাংলাদেশ সৃষ্টির জন্য আমাদের ভূমিকা রাখতে হবে। যদি আমরা না রাখতে পারি, তাহলে আমাদের অর্জিত বিপ্লব আমাদের ক্ষতিগ্রস্ত করা যাবে। অনেক ধন্যবাদ মাহবুব ভাই। এরপরে আমি যে বিষয়টা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো, এই যে 2024 সালের গণ আন্দোলনে তরুণ সমাজ, বিশেষ করে তরুণ এবং যুব সমাজের একটা বিশাল ভূমিকা ছিল এবং তারা এতটাই সরব ছিল। আপনি দেখেছেন এই যে যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল, ওই হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে সার্জিস আলম এবং অন্যান্য যে নেতাগুলো, তারা দেখছেন তারা জীবনের রিস্ক নিয়ে, এবং তারা কিন্তু গুম হতে পারতো, তারা কিন্তু খুন হতে পারতো, যেভাবে আবু সাইদ বুক চিতিয়ে বুলেটের সামনে দাঁড়িয়েছে, এইভাবে কিন্তু তারা আমাদেরকে সেই জিনিসটা দেখিয়েছিল যে তারা কিন্তু তাদের জীবনের মায়া ত্যাগ করে এই বৃহত্তর আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল না শুধু উচ্চ কণ্ঠে, এবং তারা বলিষ্ঠভাবে তারা এটাকে পরিচালিত করেছিল।
সো এখন এই গত 1 বছর পরে এসে দেখা যাচ্ছে তরুণরা এবং বিশেষ করে যুব সমাজ যারা মনে করি যারা রাজনীতির প্রতি অনীহা ছিল কিংবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিল না, দীর্ঘদিনের অরাজনৈতিক কালচার, সংস্কৃতি চর্চায় তারা কিন্তু পিছিয়ে ছিল কিংবা বিমুখ ছিল রাজনীতি। তারা যে 2024-এর আন্দোলনে সম্পৃক্ত ছিল, কিন্তু এখন কিন্তু এই 1 বছর পরে এসে তাদেরকে কিন্তু কোনোভাবেই সরব দেখা যাচ্ছে না রাজনীতি নিয়ে। যেমন এখন যে সংস্কারগুলো হচ্ছে, তাদের শুধুমাত্র যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তারা ছাড়া বৃহৎ যে পরিসরে যে তরুণ এবং যুব সমাজ আছে, যেখানে 4 কোটি 6 কোটি যুব সমাজ বাংলাদেশের, তাদের মধ্যে কিন্তু এ ধরনের কিন্তু কোনো ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু দেখা যাচ্ছে না। এটার কারণ কি বলে মনে করেন আপনি? রাজু ভাই, এর কারণ আমি নিজেও তো গত 24-এর পরে মাঝে মাঝে আমি নিজেও মানে স্রোত হয়ে যাই, আমি থেমে যাই। এর কারণ হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা এখন কথা বলছে না, আমি তো আগে বলছি যে রাজনৈতিক দলের ভূমিকা ছিল, তারা বিহাইন্ডে কাজ করেছে, কিন্তু আপনার তারা তো সফল হতে পারে নাই। না, তারা এত আন্দোলন করেছে, 28শে অক্টোবর তারা রাস্তায় নেমেছে লক্ষ লক্ষ মানুষ নিয়ে, একটা বোম ফাটলো তারা সব পালায়ে চলে গেল। এই আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছিল সামনে সারি থেকে, তারা কিন্তু আসলে কোনো প্রমিনেন্ট ছাত্র না, নেতা তা কিংবা বলেন না। ছিল দেখেন, না। আবু সাইদের জীবনদানের মধ্য দিয়ে কিন্তু এক টার্নিং পয়েন্ট এখানে হয়েছে। আবু সাইদ একটা সাধারণ করে একটা একটা সন্তান, এবং সে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে দেখেন, মানে যে প্রতিবাদ করেছে, সে কখনো চিন্তাও করে নাই যে তার রাষ্ট্রের যে নিরাপত্তার পুলিশ, যে পুলিশ তাকে নিরাপত্তা দেবে, সেই পুলিশ তাকে গুলি করে মেরে ফেলবে। সে প্রতিবাদ করছিল রাস্তায় দাঁড়িয়ে, কিন্তু তাকে যে মেরে ফেলবে সে কখনো চিন্তা করতে পারে নাই। তার মানে আবু সাইদের জীবনের মধ্য দিয়ে কিন্তু একটা টার্নিং পয়েন্ট সেখানে হয়েছে। আসেন, হাসনাত, নাহিদ, সার্জিস, তারপরে আরো যারা যারা এখানে ভূমিকা রেখেছে, এই ছেলেগুলি কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে আমরা হয় মরবো, না হলে জয় করব। তাই তো? ওই একটা কথা আছে না যে ঘুরে দাঁড়াও বাংলাদেশ, মানে তুমি যদি ঘুরে দাঁড়াও তাহলে তুই বাংলাদেশ। তো ঘুরে দাঁড়াবার জন্য যে ছেলেগুলো বা মেয়েগুলো রাস্তায়, এবং শুধু ছেলেগুলো না, দেখেন মেয়েদের যে সাহস হাজার আমাদের, হাজার হাজার হাজার। মেয়েরা তার ভাইকে অর্থাৎ তার সহপাঠীকে পুলিশ নিয়ে যাচ্ছে, তারা জীবনের তোয়াক্কা না করে সেই ভাইকে তারা ছিনিয়ে আনার পায়তারা করছে। এই যে বাংলাদেশ কেন করেছিল? তারা করেছিল এই জন্য যে ফেসিবাদের পতন হয়ে যাবে, একটা নতুন বাংলাদেশ হবে, সুন্দর বাংলাদেশ হবে। কারণ কি, আমরা চিন্তা করি, আমাদের ব্রেন চাই যে একটা সুন্দর বাংলাদেশ, সবাই কথা বলবে। আমরা যারা বিদেশি ফিল্মগুলি দেখি, এই এই বাচ্চাগুলি তো আধুনিক ফিল্মের সাথে জড়িত, তারা তো দেখে, নানা সিনেমাগুলি দেখে, তাদের কাছে নানা কানেকশন আছে। তো তারা মনে করে যে বাংলাদেশে এমনই হওয়া উচিত। ওই স্বপ্নে তারা বিভোর ছিল। কিন্তু 5ই আগস্টের পরে যখন দেখলো যে রাজনৈতিক দলেরা তাদের মতো তারা কথা বলছে, এদেরকে গুরুত্ব দিচ্ছে না, তারা ভালো কথা বললে তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে, তাদেরকে নানাভাবে অপমান করা হচ্ছে, ইভেন কি মানে এক ধরনের মানে তাদের নিরুৎসাহিত করা হচ্ছে। রাজনৈতিক দল করার পরে, রাজনৈতিক দল করার অধিকার তো প্রত্যেকটা মানুষের আছে। নাহিদ তো বলেছে তারা রাজনৈতিক দল করতে চায় নাই, কেন করলো? করলো এই কারণে যে অন্য দলগুলো তাদের কথা বলছে না, সেজন্য তারা একটা রাজনৈতিক দল করেছে। কিন্তু সেজন্যই মূলত তারা মাঝে মাঝে থেমে যায়। এই আপনি বলেন যে তরুণরা একটু থেমে গেছে, কারণ কি? ওই যে রাজনৈতিক দলগুলোর ভূমিকার কারণে। আজকে যদি রাজনৈতিক দলগুলো যদি আবার কথা বলতো, ওদের কথা বলতো, তাহলে তারা কিন্তু রাজনৈতিক দল করতো না, তারা এটার সাথে সম্পৃক্ত হয়ে যেত। ঠিক আছে, আমরা আপনাদের সাথে আছি, আপনি এগিয়ে যান। আজকে হাসনাত কুমিল্লা যে আপনার চোরদের ধরতে যায়, হ্যাঁ, ওই যে পিস রাস্তা ঠিক করছে 2 নম্বর আলকাতরা দিয়ে বা নিচে মাটি দিয়ে, সেটা ধরতে গেছে, সেটা নিয়ে কিন্তু অনেক রাজনৈতিক দলের নেতারা, অনেক সাংবাদিকরা, অনেক মিডিয়া তাদেরকে নিরুৎসাহিত করছে, তাদেরকে বলছে এই দায়িত্ব তার না। কিন্তু অথচ সে বলেছে যে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব দেশের প্রশ্নে কথা বলা। সুতরাং এই জন্য রাজা ভাই, মানে একটা মানে ঘৃণা থেকে মূলত ছেলেরা এখন একটু পিছপা হয়ে যাচ্ছে। কিন্তু কিন্তু আমি মনে কিন্তু করি যে এখানে এখানে যে হ্যাঁ, বিষয়টা সেটা হলো যে একটা 2,000 মানুষের জীবনের বিনিময়ে প্লাস 30,000 মতো আহত, জি তার রাজা। বিনিময়ে এই যে বিপ্লব, এই যে গণ অভ্যুত্থান আমরা ঘটালাম শুধুমাত্র রাষ্ট্র সংস্কারের জন্য, দেশের পরিবর্তনের জন্য, ঘটানোর পরে আমরা এটাকে রাজনৈতিক দলগুলোর উপরে শুধু যদি এখন ছেড়ে দিই, তাহলে এই পরিবর্তন তো স্থায়ী হবে বলে মনে হয় না। এটা আমার ব্যক্তিগত অভিমত। সেক্ষেত্রে যে তরুণরা এখনো পর্যন্ত নীরব আছে, এখনো পর্যন্ত ওই বিপ্লব করার পরে থেকে আবার নিজ নিজ জায়গায়
চলে গিয়েছে, নিজ নিজ কর্মক্ষেত্রে বলেন কিংবা ইনস্টিটিউটে বলেন ফিরে গেছে, তাদেরকে কি আবার সেই রকম দলনিরপেক্ষ ভাবে জেগে উঠে এই রাজনৈতিক দলগুলোকে কি সতর্ক করা উচিত নয়? আপনি কি মনে করেন? আমি রাজা ভাই প্রথমে মনে করি যে যে তরুণরা অনীহা মনে ভিতরে জাগ্রত হয়েছে বা ঘৃণার কারণে দূরে সরে গেছে, তারা যখন দেখবে যে রাজনৈতিক দলগুলো তার দায়িত্ব পালন করছে না, সে ছেলেরা, আমি আমি বিশ্বাস করি যে তারা ফিরে আসবে এবং তারা আবার রাজপথ প্রকম্পিত করবে, রাজপথে তারা তাদের প্রতিবাদ দেবে এবং নতুন যেই আপনার এক ধরনের ফেসিজমের পায়ে তারা হচ্ছে, তাকে তারা রুখে দেবে, এটা আমি বিশ্বাস করা যাবে। ধন্যবাদ মহোদয়। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমি কয়েকটা ছোট ছোট বিষয় আপনার সঙ্গে মানে শেয়ার করতে চাই। সেটা হলো যে আপনি কি মনে করেন যে আন্দোলনের পরে মানুষ রাজনৈতিকভাবে আরো বেশি সচেতন হয়েছে নাকি আরো হতাশ হয়েছে? কি মনে করেন বাংলাদেশের সাধারণ মানুষ গত 1 বছরে? রাজা ভাই মানে বেসিক্যালি তো আসলে অর্জন তো হয়েছে, এটা তো মিথ্যা না, হ্যাঁ, এটা তো সেটা না, আমি বলছি যে ঠিক আছে। রাজনৈতিকভাবে মানুষ যে মানুষ রাজনৈতিকভাবে সচেতন হয়েছে, সচেতন হয়েছে বলে তো কথা বলছে, প্রতিবাদ করছে। পাশাপাশি আবার হতাশা কতটুকু মনে করেন আপনি? আবার পাশাপাশি হতাশা একটা শ্রেণীর মধ্যে আছে, সেটা ক্ষোভের কারণে আছে ভাই, যে আমরা চাইলাম এটা করতে, বাট রাজনৈতিক দলের কারণে অথবা স্থানীয় মানে যারা পেশি শক্তি আছে তাদের কারণে করতে পারছি না, তখন একটা ক্ষোভ কাজ করে, একটা হতাশা কাজ করে। তবে হতাশার মানে পরিমাণটা খুবই কম। আমি মনে করি যে মানে কথা বলা এবং প্রতিবাদ প্রতিরোধ করা, জেগে ওঠার সংখ্যাটা সবচেয়ে বেশি। অনেক ধন্যবাদ। এই আন্দোলন কি শুধু মানে রাজনৈতিক ইতিহাস হিসেবে থেকে যাবে মাহবুব ভাই, নাকি মানে এটা দীর্ঘদিন একটা সামাজিক সচেতনতা জাগিয়ে তোলার ব্যাপারে, যেমন আমাদের কে নবাব সিরাজউদ্দৌলার সেই পলাশির যুদ্ধের ইতিহাস কিন্তু আমরা এখনো পর্যন্ত মনে করি, আমরা সিপাহী বিপ্লব কে আমরা কিন্তু স্মরণ করি, এবং আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করি। আমরা মনে করেন পরবর্তীতে যে মানে কৃষক প্রজা আন্দোলন কিংবা আপনার আহ, ব্রিটিশ বিরোধী আন্দোলনকে আমরা যেভাবে রাজনৈতিকভাবে আমরা শিক্ষা নেওয়ার জন্য আমরা বেছে নিই, সেরকম থাকবে নাকি এটা শুধুমাত্র একটা, না একটা যেমন 90 সালের গণ অভ্যুত্থান একটা ঘটনা হিসেবে রয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু কোনো শিক্ষা নিতে পারি নাই? আপনি কি মনে করেন যে এটাকে যুগে যুগে কি সামাজিক চেতনা মানে জাগাবে আমাদের, এবং সেইটা করতে হলে আমাদেরকে আসলে কি করা উচিত? উপমহাদেশে অনেক পরিবর্তন হয়েছে বা বিশ্বের ইতিহাসে অনেক চেঞ্জিং হয়ে যায় ভাই, এবং সেগুলো এক একটা ইতিহাস এক একভাবে আপনার রয়ে গেছে এবং মানুষ সেটাকে ধারণ করে। আপনি যেটা বলেছেন সিরাজদৌল্লার পতনের কথা বা পলাশী যুদ্ধ, অথবা ধরেন এই বেল্টে অনেক লড়াই হয়েছে, সেই লড়াইগুলো মানুষ কিন্তু এখন মনে করে। ফকির ফকির বিদ্রোহ, তারপরে নীল বিদ্রোহ আছে না, এগুলো এগুলো মানুষ কিন্তু এখনো কিন্তু নাড়া দেয়। 24-এর যে বিপ্লব, যে পরিবর্তন, এটাও কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে থেকে যাবে দীর্ঘদিন, শুধু নয় আজন্ম বাংলাদেশ ধারণ করবে। এই জন্য ধারণ করবে কারণ এত শর্ট টাইমে এতগুলো মানুষের জীবন এবং একটা শ্রেণী, একটা যুবক শ্রেণী অর্থাৎ তরতাজা যুবক যাদের আগামী ছিল, সেই আগামীকে তারা পায়ে দোলে, তারা জীবনকে তুচ্ছ ভেবে তারা প্রতিবাদে মুখরিত হয়েছিল গুলির সামনে দাঁড়িয়ে। এটা অবশ্যই থাকবে। সামান্য হোঁচট আমরা খেয়েছি, কিন্তু আমি বিশ্বাস করি এরপর আমরা ঘুরে দাঁড়াবো এবং এই বিপ্লব অর্থাৎ 24-এর যে 5ই আগস্ট বিপ্লবটা এক সময় নানাভাবে আমাদের আহ সমাজে, রাষ্ট্রে, আমাদের পরিবারের ভিতরে, আমাদের মন মগজে, আমাদের সাহিত্যে, আমাদের রাজনীতিতে, আমাদের অর্থনীতিতে বিশাল প্রভাব বিস্তার করবে। কারণ ব্যাপারটা কিন্তু রাজা ভাই মানে এত সহজে কিন্তু আমরা ভুলে যাব না। কারণ যে সন্তান, যেই বাবা তার সন্তান হয়ে গেছে সেই পরিবার, আবার যে বন্ধু তার বন্ধু হয়েছে সেই বন্ধু, তারা কিন্তু নানাভাবে সম্পৃক্ত, অর্থাৎ 20 কোটি মানুষের সাথে তাদের একটা মানে মানে মেলবন্ধন, আত্মার মেলবন্ধন এখানে কাজ করবে। এবং একটা পর্যায়ে এটাকে ধারণ করে, আমি বিশ্বাস করতে চাই, এটাকে ধারণ করে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আমি তো মনে করি রাজা ভাই, রাজনৈতিক দলগুলো যা কিছু করুক না কেন, এদেশের মানুষ কিন্তু পরিবর্তনের প্রশ্নে কোনো আপোষ করবে না। এবং প্রয়োজনে বোধে এদেশের সাধারণ মানুষ আবার ওই যে রাজনৈতিক হেজিমনি যাকে এখন শুরু হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদে তারা মুখরিত হবে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের যে যাত্রা, অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে যে রাস্তা আমরা দাঁড়িয়েছি, যে সড়কে আমরা দাঁড়িয়েছি, সেই সড়ক থেকে আমরা বিচ্ছিন্ন হব না। আমরা আমাদের লক্ষ্যে, আমাদের মঞ্জুলের মকসুদে আমরা পৌঁছবই রাজা ভাই, এটা অনেক আমার। ধন্যবাদ মাহবুব ভাই। এখন
আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, একদম শেষ একটি বিষয়ে আপনার কাছ থেকে জানার আছে, সেটা হলো যে এই যে আন্দোলনের যে অভিজ্ঞতা এবং গত 17 বছরের যে স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং যে সামাজিক এবং রাজনৈতিক অবস্থা ছিল, এটা কি মানে আমাদের দেশের তরুণ সমাজের মধ্যে নতুন কোনো চেতনা তৈরি করতে পারছে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আগামী যে নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচন এবং মানে পলিটিক্যাল ফ্রেমে, দ্যাট ইজ রাজনৈতিক চর্চায়, এই আন্দোলনের এই গত 2024 সালের বিপ্লবের কোনো প্রতিফলন আপনি দেখবেন কিনা, কি মনে করেন? মানে তারা মানে বাংলাদেশের সাধারণ মানুষ, জনগণ, যুব সমাজ, তারা তাদের মানে ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন, অর্থাৎ মানে একদম মানে নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী তারা সেইটা প্রয়োগ করতে পারবে কিনা? প্রথমত হচ্ছে যে রাজা ভাই, যেহেতু ভোটের মাধ্যমে কিন্তু আমাদের দায়িত্বগুলো নির্ধারিত হয় রাষ্ট্র পরিচালনার জন্য। প্রথমত নাগরিককে দানের বিষয়ে তাকে এনশিওর করতে হবে সে নিরাপদে ভোট দিতে পারবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মত প্রকাশ করার ক্ষেত্রে সে নির্দ্বিধায় স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, সেই মত প্রকাশ করতে গিয়ে কারো দ্বারা আক্রান্ত হবে না। নাম্বার থ্রি হচ্ছে যে আমরা আমাদের কথাগুলো বলার জন্য আমরা ঘরে ঘরে ছুটবো, সেখানে কোনো বাধা হবে না। এই বিষয়গুলো যদি সংস্কারের মধ্যে আসে, অর্থাৎ সবার মধ্যে এক ধরনের যদি বোধ কাজ করে যে না, আমি আমার দায়িত্ব পালন করার ক্ষেত্রে, আমি আমার মত প্রকাশ করার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি হব না, আমি বিশ্বাস করি আগামী নির্বাচন যেটা হবে, সেই নির্বাচনে একটা বিশাল পরিবর্তন হবে। এদেশের মানুষ তাদের মনের যেই মানে আকাঙ্ক্ষাটা তারা বাস্তবায়ন করবে, সেটা যেই দলের মাধ্যমে হোক তারা করবে। তবে যারা, যে সমস্ত রাজনৈতিক দলগুলো এখন মনে করে যে এক হাসিনা চলে গেছে আর এক হাসিনার এখানে পয়দা হবে, এক পরিবারতন্ত্র চলে গেছে আর এক পরিবর্তনের উত্থান ঘটবে, এটা যারা মনে করে তারা বোকা আসরে বাস করছে। কারণ 24 কিন্তু সেটা আমাদের দেখিয়ে দিয়েছে যে না, আমরা অ্যাটলিস্ট আমরা এগুলো মানি না। কারণ এখানে যারা ভূমিকা রেখে জীবন দান করেছে, যেসব ছাত্রগুলি, তারা কিন্তু এক একটা পরিবার থেকে এসছে। সেই নোয়াখালীর একটা ছেলে, সেই বরিশালের একটা ছেলে, সেই চট্টগ্রামের একটা ছেলে, তাদের মধ্যে একটি মেলবন্ধন হয়েছে। কেন? কারণ নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে তারা কোনো আপোষ করবে না, এই জন্য হয়েছে রাজা ভাই। অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজকের আলোচনা আমরা 2024 সালের বিপ্লব এবং বাস্তবতা, বর্তমান সময়ের বাস্তবতা নিয়ে আপনাদের যে ভাবনা, সেই ভাবনাগুলো শেয়ার করার চেষ্টা করলাম আলোচকের সঙ্গে। 2024 সালের এই আন্দোলন আমাদেরকে দেখিয়েছে, মানুষকে শিখিয়েছে যে আমরা প্রশ্ন করতে পারি, আমরা মানুষকে প্রশ্ন করব, রাষ্ট্রকে প্রশ্ন করব, আমাদের নেতাদেরকে প্রশ্ন করব। কিন্তু একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যে এই প্রশ্ন যেন উত্তরহীন না হয়, আমরা যাতে উত্তর পাই, সেই সেই অবস্থা এবং সেই ব্যবস্থাটাই আমরা সৃষ্টি করতে চাই। ধন্যবাদ মাহবুব ভাই, আজকের এই আলোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। রাজা ভাই, আপনাকে ধন্যবাদ। স্বাধীনতা নতুন নতুন সূর্যোদয় হয়েছে বাংলাদেশে, সেই সূর্য যেন আমরা যেন সেই সূর্যের আলো যেন ধারণ করতে পারি, অনেক সে আশা ধন্যবাদ। ব্যক্ত করে আপনাদের প্রতি আবারও অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা আসুন দায়িত্বশীল নাগরিক হই এবং গণতন্ত্রকে প্রশ্ন করতে শিখি, নেতৃত্বকে প্রশ্ন করতে শিখি, রাষ্ট্রকে প্রশ্ন করতে শিখি। তাহলে হয়তোবা একদিন আমরা আমাদের যে দুর্বলতাগুলো আছে, নাগরিক অধিকার, আমরা নিশ্চয়ই সে নাগরিক অধিকারের একটি সুন্দর এবং সুস্থ বাংলাদেশ দেখতে পাবো। পরবর্তী পর্বে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমরা সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। ইনকেলাব জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ।